প্রফেসর ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেরকম। আমি খুবই পছন্দ করেছি এটা। অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস স্যার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব। এইসব মহড়া ঘন ঘন করতে হবে, বুঝছাও? শুধু শীত না, বর্ষাতেও করতে হবে। যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে, বুঝছাও? ভারতের মনে যেন ভয় অটুট থাকে, তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে। এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে, এটা তিনভাবে করবে, তিন প্রকারে করবে। কি কিভাবে? এটা হইতেছে সরাসরি যুদ্ধ, এটা হইতেছে গোপন যুদ্ধ, কিছু কথা থাক না গোপন, আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ, মানে ঘোষণা না দিয়া যুদ্ধ, বুঝছাও? ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না, যাবি না, ওই সাহসী নাই। ওই যে বুঝিছে না, এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয়, তারপরে নড়ে না, তো এর সাথে যুদ্ধ করা যায়। তারা কি কি যুদ্ধ করবে? গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সবসময় করে আসতেছে এবং এটা করে আসবে। চলেন দেখি সেটা কিভাবে করবে। গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে, কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে, বুঝছাও? মাথায় ঢুকে নাই, তাই না? ধরেন আমাদের দক্ষিণে তো আরাকান রাজ্য, একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ভারত রাখাইন দেশকে দিয়ে বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে, আর আমরা যখন ওইদিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে। এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের একটা ভিডিও দেখি, চলেন। সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনী দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করে দিবে। শুনেন। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে? অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাইতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যাই আর ভারত আমাদের অন্য দিকে দেয়, বুঝছাও? কিন্তু সেই প্ল্যান তো আজকে ফাঁস করে দিলাম, তাই না? এবার চলেন অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে। এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ, বুঝছাও? এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট, ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে। তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে। এইটা প্রফেসর ইউনূসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি। তাই আমি আগেও বলছি, এখনো বলি, ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি। এই ক্ষেত্রে কোনো কথা শোনা যাবে না, কঠোর হইতে হবে। যারা এই দ্বন্দ্ব ধৈর্য রাখতে চায় ওরা ভারতের দালাল। সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার। তারপর যদি আমলারা যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাছায় লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেন। আমি গত ভিডিওতে তো পররাষ্ট্র অফিসারদের সুযোগ সুবিধার কথা কইছিলাম, তাই না? প্রশাসন ক্যাডার মনে হয় আমার উপর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই। হ্যাঁ, এবার বুঝেন কেন বলছি। যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা তো আমরা হতে দেবো না, তাই না? তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ 25 ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের চামচামি না ছাড়েন তাইলে আপনাদের খবর আছে, কইয়া দিলাম, বুঝছেন? আমি যখন ধরি না তখন কিন্তু কচ্ছপের কামড় দিয়া ধরি। আর একটা উদাহরণ দিই, ওই যে চিন্ময় প্রভুপাদের কথা মনে আছে না? ওরে দিয়া ভারত সুন্দর একটা গেম সাজাইছিল করলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে। সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল, ওই যে প্রথম আলো, তার দিল্লি স্টার, এটা আছেই। কিন্তু স্যার সেই ওখানে আসার মেরে দিচ্ছে ভালো করিয়া। একইভাবে দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপাল মুসলমান তাবলিগের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছেন, সেটাও আমরা সামলাইছি কলে। এইরকম আরও আসবে, কিন্তু এখন আর লাভ হবে না, কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে। এইটা ভারতের অনেক প্রিয় মেথড, কিন্তু প্রিয় পদ্ধতি। ভারত আগেও তাই করেছে। 1975 সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান্ড করেছিল, ট্রেনিং দিছে, তারপরে অশান্তি সৃষ্টি করেছে। আর এই হারামজাদা কাদের সিদ্দিকী ওরে আশ্রয় দিচ্ছে, আদের সিদ্দিকী তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করিত, এবং কাদের সিদ্দিকীর বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো। কিন্তু অনেকে গলে বীরুত্তম খেতাবও পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে, সৈনিক মারা গেছে। আর এই হারামজাদা রাজনীতি করিচ্ছে, ওর তো এখন জেলে থাকা উচিত। আবার দেখেন, ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে যে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া, আবার যখন কাঁঠাল রানী 1996-তে ক্ষমতা এসেছে তখন ইন্ডিয়া আবার ওই সমস্যার সমাধান করে দিছে 1997 সালে, যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয়। একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে, নেপালে করেছে মাওবাদীদের নিয়ে, পাকিস্তানে বেলুচিস্তানে একই গল্প। বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বর্ণ, গোত্র, ধর্ম নিয়ে যারা লাভ দেবে, ঝামেলা করার চেষ্টা করবে, ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে, এরা সবাই ভারতের দালাল, এটা মাথায় রাখতে হবে।
এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি। কৌটিল্য কাছে যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে, তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে। মজার কথা মানে হইল, ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যে কোনো সময়, তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে। এই ধরেন 5ই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম, তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল। তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া, কাটারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিছে, আমরা দিছি। যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই, কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে নিছি কিনা জানি না। তবে এখন এইসব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে। ভারতকে বুঝাই দিতে হবে যে 1971 সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিছি, এখন আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দিব না। আর একটা উদাহরণ দিই, 2008 সালে যখন মুম্বাইতে আক্রমণ হয় না, ওই যে তার দায় কলে ভারত পাকিস্তানকে দিছিল, অনেক হম্বিতম্বি করেছিল, কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই। এর কারণ হইল পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি, ওরে আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে, এটা ভারত বুঝে, তাই তারা হাক ডাক দিয়া চুপ ছিল। বুঝা গেছে ব্যাপারটা? শক্তিতে সমান সমান টক্কর দিতে হবে, টক্কর দেওয়ার ক্ষমতা, আমার টক্কর দেওয়ার ক্ষমতা আছে, এইটা বুঝাই দিতে হবে। এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি। কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে, তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয়। এটা কিন্তু ভারত খুবই মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড, এইভাবে সে মাপে অন্যরে। এই যে ধরেন রৌমারির কথা, 2001 সালে রৌমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল, কারণ আগেই বলছি। এরপর আমাদের বুবু যখন 2008-এ 111-এর নকশায় ক্ষমতা আসে, তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরে হত্যাকাণ্ড কইরা, 57 জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না, বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে, তাই তারা কাঁঠাল রানীকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায়, পোশাক বদলায়। দেখেন হাসিনার দাসত্ব। আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি, আমরা আবার বিডিআরকে তার আসল নামে ফেরত নিয়ে যাব। বিডিআর নামে পরিচিত হবে, তাদের আধুনিক অস্ত্র দেব, ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম। এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে, আর পাতলা পায়খানা হয়ে যাবে। এইটা আমাদের প্রথম কৌশল। দেখেন ভারতের সেনাপ্রধানের বক্তব্য। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. 5ই আগস্টের পর 5 মাস হয়ে গেল, ভারত তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে, এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই, অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখেছেন তো, এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল। অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন, তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি। ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস 2 দিনে ছাড়তে পারেন নাই, অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে, এটা জনমনে ছড়ায় দেওয়া যায়। এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা। এভাবেই গত 5 মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু। এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুফাতো বোনের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব। আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই, আর ভারতের দালাল বাঙ্গু এলিটেরা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে। প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াজ করিমের মতো। এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে। এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক, আওয়ামী লীগের লোকেরা লুকে আছে, দেখেছেন? ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহবুব সামদ চৌধুরী, মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএসএফ আছে। এসএসএফ আছে, ডিজি। জি। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব।
আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, তাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। না না, 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 please। বলেন কে জি, বলেন। তো এখন কি করা লাগবে আমাদের এই সেনাবাহিনী নিয়ে? এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি, সেটা ওয়াকা সাহেবও জানেন। সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এটা বলতে পারি, আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে। মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটাইতে টুটাইতে হবে আর কি, বুঝছাও। আর বলিছি, একটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী, তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে। ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে, রাশিয়া থেকে কিনেছে সুখয় যুদ্ধ বিমান। আমাদের তো রাশিয়া আর ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো, তুরস্কও আছে। ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে, এখন বুঝতে পারছেন তো কেন তারা ভেটো দেয়? এই কূটনীতির কারণে। কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থেকে যায়।